হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। কথা শুনে আরিয়ান ধীরে ধীরে মায়েশার হাত দুটোকে ছেড়ে দেয়, কিন্তু তার চোখ দুটো যেন থেমে থাকে ওই চোখের মধ্যে। ওই চোখের ভাষা সে বুঝতে চায়। স্যার, আমি আপনাদের সেবক, সেবা করাটাই আমার কর্ম, তাই দয়া করে ওষুধটা খেয়ে নিন, রেখে গেলাম। এই কথা বলেই মায়েশা আরিয়ানের রুম থেকে চলে যায়। কিছুটা অবাক হয়ে আরিয়ান সেদিকে তাকিয়ে থাকে। গোপনে কেউ একজন কারোর সাথে কথা বলছে। অ্যাঞ্জেলা, আমার তোমার হেল্প চাই। আমি যতদূর জানি এটা তোমার বোনের শ্বশুরবাড়ি, আর তুমি পারবে আমার হেল্প করার জন্য? তারপর তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। কথা শেষ করে অ্যাঞ্জেলা বলে ওঠে, তাহলে ঠিক আছে, আমি তোমার প্ল্যান মোতাবেক কাজ করব, তবে কেউ সেটা যেন বুঝতে পারবে না। আর আরিয়ানের প্রতি আমার আগ্রহটা এমনভাবে ফুটিয়ে তুলব যে আমি কেন ওখানে আছি সেটা যেন কেউ বুঝতে পারবে না। আজকের দুপুরটা যেন একটু অন্যরকম। নীরবতা, বাগানের পাশে ঝর্ণা বেয়ে পানি ঝরছে। মায়েশা আজ প্রথমবার কাজ শেষ করে একটু চুপচাপ দাঁড়িয়ে আছে পুলের সামনে। পেছন থেকে এক পরিচিত কণ্ঠ। এত চুপচাপ কাজ নেই নাকি? মন খারাপ? মায়েশা চমকে ঘুরে তাকায়। কালো শার্ট, হাতা গুটানো, মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে সেই আগুন। মায়েশা চোখ নামিয়ে বলে, মন খারাপের সময় নেই আমার স্যার, কাজ আমার সব কিছু। তুমি সবসময় এমন থাকো, মনে হয় কোনো এক অদ্ভুত রহস্য খুঁজে বেড়াচ্ছ। যেন কাউকে বিশ্বাস করতে পারো না তুমি। চোখে কেমন যেন একটা জেদ। স্যার, বিশ্বাস এখনকার যুগে আমার কাছে শুধুমাত্র বিলাসিতা। বিলাসিতা? তুমি বেশ দর্শন শাস্ত্র জানো মনে হচ্ছে। এক মুহূর্তের চোখে চোখ বাতাস থেমে যায়, যেন আরিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর মুখ ফিরিয়ে নেয়। কিন্তু ঠোঁটের কোণে কেন যেন এক অজানা মুচকি হাসি চলে আসে। মনে মনে বলে, কিছু তো একটা আছে তোমার মধ্যে মেয়ে। তোমার চোখে যা আছে ওইটা রাগ নয়, অন্য কিছু। মাঝে কিছু একটা বলতে চায়, কিন্তু গলায় শব্দটা আটকে যায়। বাড়িটা সকালবেলা যেন রাজকীয় শান্তিতে মোড়া। বড় ডাইনিং টেবিলে চারপাশে সবাই বসে পড়েছে। আরিয়ানের বাবা, মা, চাচা, চাচি, চাচাতো ভাই আলিশা, আর এক পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ট্রে হাতে মাথা নিচু করে মায়েশা। গত রাতে অফিসের এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। মায়েশা যখন অফিস থেকে বের হচ্ছিল, হঠাৎ করে এক দুষ্ট লোক তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। আরিয়ান আরিয়ান নিজে নেমে গিয়ে থামিয়েছিল, ব্যাগটা ফিরিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলেছিল, পরের বার এত অবহেলা করলে এই ব্যাগের ভেতরে শুধু জিনিসগুলো না, নিজের সম্মানটাকেও হারাবে। তারপর যখন ব্যাগ ওর হাতে দেয়, তখন মায়েশার মুখে একটা কৃতজ্ঞতার তৃপ্তি ভেসে ওঠে। ডাইনিং টেবিলে সকালের নাস্তায় সবাই গল্প করছে, হাসছে, কিন্তু আলিশার মুখে এক অন্যরকম হাসি। সে এক চুমুক কফি নিয়ে ধীরে ধীরে বলে, আহা, কালকে এক মজার জিনিস দেখলাম তো। তানিশা চোখটা বড় বড় করে বলে ওঠে, তাই নাকি? মজার জিনিসটা কেমন দেখতে ভাবি? আরে না, কিছু না। বলছিলাম আমাদের আরিয়ান ভাই তো মেয়েদের দেখা মাত্র রেগে যায়, তাই না? অবশ্যই, ভাইয়া তো বলে মেয়েরা মানে ঝামেলা। তাই ভাবছি। ও যদি কখনো কারো হাতে ব্যাগ তুলে দেয়, সেটা কি বন্ধুত্ব না অন্য কিছু? সাথে সাথে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। সবাই থেমে যায়, শুধু চামচের ঠক ঠক আওয়াজ হতে থাকে। হাতে দাঁড়িয়ে আছে, ঠোঁট কাঁপছে, চোখের কোণে জল চিকচিক করছে। আরিয়ান তার মুখের দিকে তাকায়নি, কিন্তু তার চোখে একটা স্পষ্ট রাগের রেখা খেলা করছে। চাচি একটা হাসি দিয়ে বলে, তানিশা, তুমি বোধহয় একটু বেশি নাটক দেখো আজকাল। আলিশা নরম এবং তীর্যক একটা হাসি দিয়ে বলে,
আমি নাটক দেখছি না মা, বাস্তবটাই দেখছি। আমি তো দেখছি মানুষের তো চোখ থাকা সত্ত্বেও অনেক কিছুই দেখে না। তানিশা তার সাথে সায় দিয়ে খোঁচা মেরে বলে, হায় হায়, আমাদের আরিয়ান ভাই তো এমন না। তাছাড়া এখন যে অবস্থা মেয়েদের ভাইয়ার আশেপাশে থাকে, তাদের উদ্দেশ্য তো আবার খারাপ। ছেলে লোক মানুষ ভাইয়াকে এখন কোনো ফাঁদে না ফেলিয়ে দেয়। এ কথা শোনা মাত্র মাইশার চোখের জল গড়িয়ে পড়ে। সে মাথা নিচু করে ট্রেটা নামিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তার কণ্ঠে একটা হালকা কান্নার আওয়াজ। কেউ শোনে না। চুপচাপ চেয়ারে বসে থাকা আরিয়ান সেটা ঠিকই খেয়াল করে। চামচের টুকটাক শব্দে ঢেকে যায় তার নীরব রাগ। মাইশা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। আয়নায় নিজের মুখ দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে তুচ্ছ মানুষটা সে। তার কণ্ঠ ফেটে যায়। সে বলে, কেন সবাই আমাকে এমনভাবে দেখে? আমি কি এতটাই ছোট লোক? বিছানায় বসে সে কাঁদে। তার চোখের পানি বালিশ পড়তে থাকে। এক একটা ফোঁটা যেন জমে যায় ক্ষোভে, লজ্জায় আর দুঃখে। সেদিকে যাওয়ার সময় আরিয়ান কিছু একটা ভেবে একটা দরজার সামনে হঠাৎ থেমে যায় এক মুহূর্তের জন্য। তার হাত মুঠ করে শক্ত হয়ে আসে। ভেতরে ঢুকতে চায়, কিন্তু নিজেকে থামিয়ে ফেলে মনে মনে বলে, আমি কি মেয়েটাকে সান্ত্বনা দেব? পরক্ষণে কিছু একটা ভেবে বলে, আমি তো এরকম না। আমি কি দুর্বল হচ্ছি কোনো কারণে? না, এটা ঠিক না। কিন্তু বুকের ভেতরে এমন করে উঠছে কেন? আরিয়ান সেই দাম্ভিক চোখে প্রথমবার একটা নরমতা জ্বলে ওঠে। যেন একটা অজানা অনুভূতি ধীরে ধীরে গলতে শুরু করেছে তার বরফ ঠান্ডা মনের মধ্যে। মায়েশা এখন অফিসে আরিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাদের কেবিন, কাচের দেওয়াল, বাহির থেকে কিছুই শোনা যায় না। আরিয়ান মায়েশার সামনে এসে বলে, এই রিপোর্টটা আজকের মধ্যেই শেষ চাই। এটা এখন শেষ হতে সারা রাত লেগে যাবে স্যার। অফিস ছুটি হওয়ার সময়ও তো হয়ে গেছে। এতটুকু অল্প সময়ে কি করে শেষ করব? সেটা তো জানি না। তার কণ্ঠে আদেশের মতো গাম্ভীর্য, কিন্তু চোখে যেন অন্য কিছু। সেই চোখে আজ নর্মতা। মায়েশা ফাইলগুলো নিয়ে দেখতে থাকে। সব ফাইলগুলো দেখতে দেখতে হঠাৎ করে অনেকটাই রাত হয়ে যায়। মায়েশা ক্লান্ত হয়ে টেবিলেই হেলে পড়ে। আরিয়ান ফাইল দেখতে গিয়ে থেমে যায়, মায়েশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। নরম একটা আলো গিয়ে পড়ছে ঘুমন্ত মেয়েটার মুখের ওপর, যেন ক্লান্ত সৌন্দর্যটাকে গভীরভাবে ফুটিয়ে তুলেছে। এই আলোটা এই প্রথম আরিয়ানের মনের কোণে এক ভালো লাগা সৃষ্টি করে। সে দৃষ্টি দেয় মায়েশার দিকে। মেয়েটা দেখতে বেশ সুন্দর। তার ঘুমন্ত মুখটা ঠিক একটা পুতুলের মতো মনে হচ্ছে। আরিয়ান মনে মনে ভাবতে থাকে, এরকম পুতুলের মতো একটা মেয়ে কোনো কাজের মেয়ে হতে পারে না। আসলে কে এই মেয়ে? মাইশা ঘুমন্ত অবস্থায় হালকা নড়ে চড়ে ওঠে, কিন্তু চোখ না খুলে আবার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে যায়। আরিয়ান এক নাগাড়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে মাইশার মুখের দিকে। তার হৃদয়ের মধ্যে এক হালকা অনুভূতি হতে থাকে। হঠাৎ করে নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে যায়, আমি কি কোনো কারণে এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না, এটা আমি হতে দিতে পারি না। এই মেয়েটাকে দেখে তো মনে হয় না মেয়েটা কোনো সাধারণ ঘরের মেয়ে। আমাকে এর সব কিছুই জানতে হবে। আরিয়ানের বাসার ড্রয়িং রুমে নীরবতা। ইভান সোফায় বসে মোবাইল স্ক্রল করছিল। তানিশা পাশ দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ থামে। তানিশা হালকা একটা হাসি দিয়ে বলে, তুমি না খুব চুপচাপ মানুষ। হুম, ইভান, এত কম কথা বলো কেন? ইভান চোখ তুলে এক সেকেন্ড তাকিয়ে আবার নামিয়ে নেয়। বেশি কথা বললে অনেক কিছু ফাঁস হয়ে যায়। তানিশা ভ্রু কুঁচকে তাকায় ইভানের দিকে। তুমি আমাকে এড়িয়ে চলো। আমি শুধু বুঝে বুঝে কথা বলি। এই কথাটা ভেতরে কিছু একটা ছিল। তানিশা সেটা বুঝতে পারে, কিন্তু ধরতে পারে না। রাত বাড়লে ইভান বারান্দায় যায়। ফোন ফোন কানে তোলে, কণ্ঠস্বর বদলে যায়, আরো কঠিন, আরো পরিষ্কার। আজ রাশেদ খানের অফিসে নতুন লোক এসেছে। মাশার ওপর নজর বাড়ানো হচ্ছে। সাবিয়া খান এখনো কিছু টের পায়নি। ওপাশ থেকে শান্ত কিন্তু ভারী কণ্ঠ।
সাবধানে থাকিস, ওদের চোখ এখন ধারালো। আরিয়ান কিছু বুঝতে শুরু করেছে, সময় কম। ফোনটা কেটে যায়। ভেতরে ঢুকতেই তানিশার সামনে এসে দাঁড়ায়। কারোর সাথে কথা বলছো? ইভান এক মুহূর্ত থামে, তারপর খুব স্বাভাবিকভাবেই বলে, একজন পুরনো পরিচিত লোকের সাথে। তানিশা তার চোখের দিকে তাকায়। সে বুঝে যায় এই ছেলের জীবনে কোনো গোপনীয়তা আছে, যেগুলো সে কাউকে বলবে না। আর দূরে কোথাও বসে রায়ান সিদ্দিক জানেন বাড়ির ভেতরেই তার সবচেয়ে বড় চালটা চলছে। এত সহজে সবকিছু বুঝতে দেওয়া যাবে না। যতক্ষণ না মাইশা তার কাজে সাকসেস হচ্ছে, ততক্ষণ যেভাবে হোক ওকে সাহায্য করতে হবে। অফিস আওয়ার শেষ হয়ে গেছে, অনেক ঘন্টা আগেই সবাই চলে গেছে। মায়েশা অফিস থেকে বের হবে, প্রবল বৃষ্টি। বাইরে মায়েশা হঠাৎ খেয়াল করে তার ব্যাগের ছাতা নেই। একই রাত হয়ে গেছে, তার মধ্যে অফিসের সবাই চলে গেছে। ধীরে ধীরে সে হাঁটতে শুরু করে। সে প্রচন্ড রকম ভিজে যায়। রাস্তায় একটা সাইডে কোনো রকমে দাঁড়ায়। এই রাস্তা দিয়ে যাচ্ছিল আরিয়ান। হঠাৎ খেয়াল করে মাইশা দাঁড়িয়ে আছে। আরিয়ান কিছুটা দ্বিধা আর কিছুটা দ্বন্দ্বের মধ্যে থেকে জানালার কাজটা নামায় গাড়ির ভেতর থেকে বলে ওঠে, এই মেয়ে, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বৃষ্টির মধ্যে? বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হয়ে যাবে। গাড়িতে আসো। না স্যার, আমি ঠিক চলে যেতে পারবো। এখনই গাড়ির ভেতর থেকে আরিয়ান কিছুটা রাগান্বিত হয়ে বলে ওঠে, এই মেয়ে, কি চাও? বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়ে কাজে ফাঁকি দেওয়ার জন্য? তাছাড়া রাত হয়ে গেছে অনেক, রাস্তায় অনেক বাজে মানুষ আছে। এই বৃষ্টির মধ্যে তারা তোমাকে একা ফেলে ছেড়ে দেবে না। এই কথা শুনে মায়েশা আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই আরিয়ানের রাগান্বিত কণ্ঠস্বর। ভেতরে আসো। মায়েশা ধীরে ধীরে গিয়ে গাড়িতে ওঠে। বৃষ্টি ঝরছে, রাস্তা ভিজে যাচ্ছে। গাড়ির ভেতরে নিঃশব্দ। আরিয়ানের হাত স্টিয়ারিং এর ওপর, কিন্তু চোখ পড়ছে পাশে বসা মেয়েটার দিকে। চুলগুলো ভিজে টপ টপ করে পানি জড়ছে মুখে, হালকা কাঁপুনি দিচ্ছে বারবার। এই বৃষ্টি আমার একদম ভালো লাগে না। স্যার, আমার অনেক ভালো লাগে। এটাতে ভালো লাগার কি আছে? কারণ এটা সব ময়লা ধুয়ে নিয়ে যায়, হয়তো কারো কারো মনের ময়লাও দূর করে দেয়। আরিয়ান কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। তার ভেতরে কেমন যেন অনির্বাচনীয় অনুভূতি জমে ওঠে। মায়েশার চুল থেকে পানিগুলো টপ টপ করে পড়ছে গাল বেয়ে। কিছু পানির বিন্দু টুক করে গিয়ে মায়েশার ঠোঁটের উপর পড়ে। আরিয়ানের দৃষ্টি সেদিকটাতে পড়তেই তার শরীরের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। সে গাড়ির স্টিয়ারিং জোরে চেপে ধরে। শ্বাসটা একটু ভারী হয়। সে চোখ সরাতে পারে না, আবার তাকিয়ে থাকতে চায়। তারপর নিজেকে খুব সাবধানে শক্ত করে খুব নিচু স্বরে বলে, তুমি কি জানো, কিছু দৃশ্য এসে মানুষকে দুর্বল করে দেয়। মায়েশা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায়। বুঝিনি স্যার। বৃষ্টিতে ভিজে যাওয়ার পর আর এইভাবে কখনোই রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। বৃষ্টি ঠান্ডা সবাই সহ্য করতে পারে না। ভিজে গেলে তোমাকে খুব নরম দেখায়, আর নরম জিনিস দেখলে আমার নিজের ওপরেই রাগ হয়। মায়েশার ঠোঁটে অদ্ভুত এক হাসি দিয়ে জিজ্ঞেস করে, আপনি রাগ করেন কেন স্যার? আর তখন মনে হয় এই শহরের সব জ্বর তোমাকে ছুঁতে চাইছে, আর তোমাকে ছুঁতে না দেওয়াটাই আমার কাজ। মায়েশা একটু অবাক হয়ে তাকায় আরিয়ানের দিকে। স্যার, আপনি সব সময় এমন করে কথা বলেন না কেন? আরিয়ান গাড়ি চালাতে চালাতে খুব আস্তে করে বলে, কেমন করে? নাম মানি স্যার, সব সময় আপনার কথার মধ্যে প্রচণ্ড রাগ থাকে, আর তখন আপনাকে একদম মনে হয় যেন একটা ডাইনোসর। আরিয়ান বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে মায়েশার দিকে তাকাতেই মায়েশা চুপ হয়ে মুখে হাত চেপে ধরে। সরি স্যার, মানে ওই আর কি, আমি আসলে আপনাকে ডাইনোসর বলতে চাইনি। মায়েশার এই অবস্থা দেখে আরিয়ান একটা মুচকি হাসি দেয়, যেটা মায়েশার চোখে পড়ে না। সবসময় সব কথা বলতে হয় না, সব অনুভূতিও প্রকাশ করতে হয় না। কথাগুলো কঠোর ছিল, কিন্তু কণ্ঠের নিচে একটা অদ্ভুত কোমলতা লুকানো। গাড়ি চলতে শুরু করে। বাইরে বৃষ্টি পড়ে। ভেতরে দুজনের নীরবতা, যেখানে কিছু বলা হয় না, কিন্তু অনেক কিছু অনুভব হয়। আরিয়ান মনে মনে বলে, কিছু অনুভূতি নামহীন হয়, ঠিক বৃষ্টির মতো ছুঁয়ে যায় কিন্তু ধরা যায়
কিন্তু ধরা দেয় কিছুক্ষণ পর। মাইশা বলে ওঠে, স্যার গাড়িটা বায়ে ঘোরাতে হবে। কেন? বাড়ির রাস্তা তো ডান দিকে। আমার রাস্তাটা আলাদা। মানে? মানেটা হচ্ছে স্যার, আমি আজ আমার বাড়িতে যাব। মায়ের শরীরটা খুব খারাপ। মায়ের অসুস্থতার কথা শুনে আরিয়ান আর কিছু বলে না, শুধু লোকেশনটা জিজ্ঞেস করে, নামিয়ে দেয় মাইশাকে। রাতের নিস্তব্ধতা, ছোট ভাড়া বাসাটায় কোনো একটা ক্ষীণ বাতি জ্বলছে। মাইশা মায়ের পাশে বসে আছে, হাতে ভেজা একটা তোয়ালে। মায়ের কণ্ঠটা কাঁপছে, চোখে ভয় মিশে আছে। তুই কি ঠিক কাজ করছিস? ওই লোকেরা ভয়ঙ্কর। আমি ওদের খুব ভালো করে চিনি মাইশা। আম্মা, ভয় পেও না, আমি কিছু ভুল করছি না। শুধু নিজের বাবার জন্য ন্যায় চাই। ন্যায় চাইবে, কিন্তু ওদের ছেলের সাথে কেন কাজ করতে হবে তোকে? সাবিয়া খান ওই নামের মধ্যে বিষ আছে মাইশা, তুই জানিস না? ওই মেয়ে মানুষের মুখে মিষ্টি, কিন্তু ভিতরে আগুন। মাইশা তার মায়ের হাতটা ধরে বলে ওঠে, আম্মা, আমি ভয় পাই না। আর তুমি দেখবে, আমি একদিন ওদের সত্য বের করব। কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো আম্মা। কিছুদিন আগে আমি একটা লোককে সাবিহা ম্যাডামের সাথে তার রুমে যেতে দেখেছি। তার সাথে কথা বলতে শুনেছি। কী কথা বলছিল সেটা আমি শুনতে পাইনি। শুধু ওই সাবিহা ম্যাডামের মুখে আমি একটা নাম শুনেছি, রায়হান সিদ্দিক। রুবিনা বেগম হঠাৎ মাইশার মুখে রায়হান সিদ্দিকের নামটা শুনে চুপ হয়ে যায়। গলার স্বর কেঁপে ওঠে, ধীর স্বরে বলে ওঠে, কি বললি নামটা? রায়হান সিদ্দিক? এই নামটা এত বছর পরেও বুকের ভিতরে ঠিক আগের মতোই কাটা হয়ে বেঁধে আছে। মাইশা কিছু বলতে চাইলে রুবিনা বেগম থামিয়ে দিয়ে বলে, না, কিছু বলিস না, আমি সব বুঝে গেছি। রুবিনা বেগম চোখ ভেজা কিন্তু কণ্ঠ খুব শক্ত। রুবিনা বেগম মাইশার দিকে তাকিয়ে বলতে শুরু করে, ভার্সিটি পড়ার সময় রায়হান ছিল আমার আর সাবিহার সবচেয়ে ভরসার মানুষ। বন্ধু বলে জানতো সবাই আমাদেরকে, কিন্তু সত্যিটা শুধু আমিই জানতাম। তারপর একটু থেমে যায়, জোরে একটা নিঃশ্বাস নেয়, তারপর থেমে থেমে বলতে থাকে, আমি ওকে নিজের থেকে সরিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম এই সমাজ আমাকে ক্ষমা করবে না, কিন্তু ও ধ্বংস করে দেবে। আর যদি তোকে হেল্প করে, তাতে আমি অবাক হব না। মাইশা মায়ের দিকে তাকিয়ে বলে, তার মানে কি বলতে চাইছো মা? আমাকে কেউ পেছন থেকে হেল্প করছে? তার মানে কি সেদিন অফিসে আমার দিকে এইভাবে তাকিয়েছিল ওই লোকটা, এই জন্যই? রুবিনা বেগম মাইশার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটার চোখগুলো একদম তার বাবার মতো, জেদটাও বাবার মতো হয়েছে। আমি রাগ করিনি, তবে আমি ভয় পাচ্ছি। মমতা ভরা একজোড়া চোখের আড়ালে একটা দুষ্ট ঘাতক বাস করে, যেটা আমরা কখনোই বুঝতে পারি না মা। ভার্সিটিতে আমি সবকিছু হারিয়েছি, কিন্তু যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেও তোকে আর আমাকে রেখে চলে গেল। আমি তোকে হারাতে চাই না, তুই হারালে আমি বাঁচব না। আম্মা, তুমি শুধু শুধু ভয় পেও না, সেরকম কিচ্ছু হবে না। ওই রায়হান তোকে হেল্প করতে পারে। রায়হান যদি তোকে বাঁচাতে চায়, তাহলে ওর উপর ভরসা রাখতে পারিস, কিন্তু নিজেকে আগুনে পুড়িয়ে তোর বাবার হত্যার বিচার করতে যাস না। কনফারেন্স রুমে সকাল থেকে ব্যস্ততা। রাশেদ খান বিজনেস ট্যুর শেষ করে বিদেশ থেকে দেশে আসছে। পুরো অফিস যেন নতুন সাথে সাজছে। সাবিহা বেগমের মুখে কড়া ভাব, সবকিছু নিখুঁত হতে হবে। কিন্তু ভেতরে সে জানে, আজ শুধু রাশেদ নয়, আসছে আরো একজন, যার নাম সে বহু বছর ধরে মনে রাখলেও উচ্চারণ করতে চায় না। সে হচ্ছে সাবিহা বেগমের সবচেয়ে বড় দুর্বলতা, রায়ান সিদ্দিক। দেশের শীর্ষ ব্যবসায়ী, বহু বছর বিদেশে কাটিয়ে এখন আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট গ্রুপের মালিক। সবাই জানে সে কঠিন, স্থির, ঠান্ডা মস্তিষ্কের মানুষ। কেউ জানে না একসময় সে ছিল সাবিহার জীবনের প্রথম প্রেম, যাকে সাবিহা এক গরিব বলে প্রত্যাখ্যান করেছিল। আজকের কনফারেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সব কিছু ঠিকঠাকভাবে করা হয়েছে তো? ফাইলগুলো রেডি? ইয়েস স্যার। আরিয়ান গ্রুপের কনফারেন্স রুম, কাচের দেওয়াল ঘেরা বিশাল ঘর, মাঝখানে লম্বা চকচকে টেবিল, চারপাশে বড় ব্যবসায়ী, আইনজীবী, বোর্ড মেম্বাররা।
বাতাসে কেবল টাকার গন্ধ আর ক্ষমতার নিঃশ্বাস। আরিয়ান মাথার দিকে বসে আছে, তার পাশে ইভান। দুজনেই জানে আজকের মিটিংটা সাধারণ নয়। হঠাৎ দরজা খুলে যায়, এক মুহূর্তে পুরো রুম স্তব্ধ। রায়ান সিদ্দিক রুমে প্রবেশ করে, ধূসর স্যুট, আত্মবিশ্বাসী চোখে ঠান্ডা হিসাব। এখন আর সে প্রেমিক নয়, সে এখন বিশ্বের নামকরা বড় ব্যবসায়ী। আরিয়ান মনে মনে বলতে থাকে, এই মানুষটার ভেতরে কেমন জানি এক অদ্ভুত চাপ আছে। রায়ান সিদ্দিকের দিকে তাকিয়ে সাবিহা বেগমের কলমটা হাত থেকে সামান্য কেঁপে ওঠে। সে তাকায় আর তাকিয়ে চোখটা নামিয়ে নেয়, কারণ এই মুখটা সে ভুলতে পারে না কোনোদিন। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় আরেকজন, সে হচ্ছে রাশেদ খান। রাশেদ খান এসে সাবিহা বেগমের পাশে বসে, কিন্তু তার চোখে ক্লান্তি নেই, ক্লান্তির চেয়ে সতর্কতাটাই বেশি। রাশেদের চোখ যখন আরিয়ানের উপর, তখন যেন সে কিছু একটা স্পষ্ট টের পেল। এটা শুধু দুই ব্যবসায়িক দেখা নয়, এটা যেন পুরনো দুই শত্রুর মুখোমুখি হওয়া। মিটিং শুরু হলো, প্রজেক্টর চালাতে শুরু করলো, সংখ্যার হিসাব উঠলো নামলো, সবাই মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু এই টেবিলে তিনজন মানুষ বসে আছে যাদের অতীত আজকের এজেন্ডার। অনেক ভারী দীর্ঘ নীরবতার পর রায়ান কথা বলে উঠল খুব স্বাভাবিক ভঙ্গিতে। সাবিহা বেগম এর গ্রুপ সব সময় স্ট্র্যাটেজিক। কথাটা সাধারণ মনে হলেও সাবিয়া বেগম বুঝলো স্ট্র্যাটেজি শব্দটার ভিতরে অনেক পুরনো কথা লুকোনো। মিটিং চলতে থাকলো। রাশেদ রাশেদ খান নোট নিচ্ছিল, সেই ফাঁকে রায়ান সামান্য ঝুঁকে সাবিহার দিকে তাকালো, এমন ভাবে যেন কেউ লক্ষ্যই করলো না। কিছু বিষয় যত ঢেকে রাখা যায় ততই তারা ফিরে আসে। সাবিহা বেগম ধীরে চোখ তুলল। তুমি মনে হয় সময়টা ভুলে যাচ্ছ। রায়ানের ঠোঁটে সামান্য বাঁকা হাসি ফুটে উঠল। সে আর কিছু বলল না। সাবিহা বেগম বুঝলো রায়ানের নীরবতাটা সবচেয়ে বড় খোঁচা। এবার সবার উদ্দেশ্যে রায়ান সিদ্দিক বললেন, এই পার্টনারশিপে জরুরি হচ্ছে বিশ্বাস। তার চোখ থামলো সাবিহা বেগমের উপরে গিয়ে। বিশ্বাস ভাঙলে শুধু চুক্তি নয়, ইতিহাসও ভেঙে পড়ে। কনফারেন্স রুমে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। রায়ান মাথা তুলে, এবার সে নিশ্চিত এই মানুষটা কেবল ব্যবসা করতে আসেনি। মিটিং শেষ হলো, সবাই উঠতে লাগলো। রায়ান বেরিয়ে যাওয়ার আগে এক মুহূর্ত থামলো সাবিহা বেগমের পাশে। প্রথম প্রেম ভোলা যায় না, কিন্তু প্রথম বিশ্বাস ভঙ্গ করা যায় না। সে চলে গেল। আরিয়ান মনে হয় কিছু একটা খেয়াল করলো। সাবিহা বেগম চেয়ারে বসে রইল কিছুক্ষণ। তার মুখ থেকে কোনো আবেগ নেই, কিন্তু চোখে ভয় লুকানো, কারণ সে জানে আজ ব্যবসা চুক্তি হয়নি, আজ শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। সাবিহা বেগম নিজের মনেই বলে উঠল, এত বছর পর কি হতে যাচ্ছে? কেন এখন আবার দুইজন মুখামুখি? দূরে দাঁড়িয়ে আরিয়ান রায়ান সিদ্দিক বেরিয়ে যাওয়ার ঠিক আগে থমকে গেল। তার চোখ আটকে গেল রায়ান সিদ্দিকের ওপর, যিনি দরজার কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। কিন্তু দৃষ্টিটা বারবার ফিরে আসছিল সাবিহা বেগমের দিকে। আরিয়ান সেটা লক্ষ্য করলো। একটা অস্বস্তি বুকের ভেতর ঢুকে পড়লো। আরিয়ান মনে মনে বলতে লাগলো, এই মানুষটার চোখে ব্যবসার চেয়ে কোনো কিছু হিসাবটাই বেশি মনে হচ্ছে। রায়ান ফোন কেটে শেষবারের মতো পেছনে তাকালো। চোখে কোনো আবেগ নেই, তবুও দৃষ্টিটা অর্থবহ। আরিয়ান ধীরে একটা শ্বাস নিল, তারপর নিজের মনে মনে বলল, এই মিটিংটা শুধু ডিল ছিল নাকি শুধু ভাঙার শুরু এখানে? ব্যস্ত ছিল নিস্তব্ধ ঢাকার আকাশ। তখন হালকা বৃষ্টিতে রায়ান সিদ্দিকী বসেছিল নিজের অফিসে। জানালার পাশে বৃষ্টির রিমঝিম শব্দ। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। পাশের টেবিলে রাখা পুরনো একটা ছবি, তিনজন তরুণ তরুণী হাসছে, চোখের তাদের স্বপ্ন। ছবির নিচে লেখা সাবিহা রুবিনা রায়ান, এক আত্মা, বন্ধুত্ব চিরকাল। রায়ান নিঃশব্দে ছবিটা হাতে তুলে নেয়, চোখটা জলে ভরে ওঠে। তোমরা দুজনেই আমাকে ছেড়ে গেলে। একজন স্বার্থের কাছে হার মানলো, আরেকজন অন্যায়ের শিকার হয়ে চিরতরে হারিয়ে গেল। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির দিনগুলোতে সাবিহা রুবিনা আর রায়হান ছিল সবার প্রিয় ত্রয়ী। রায়ান সিদ্দিক তখন দরিদ্র ঘরের মেধাবী ছাত্র, আর দুজনের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। রায়ান ভালোবাসতো সাবিহাকে, কিন্তু সাবিহা চেয়েছিল টাকার ক্ষমতা আর স্ট্যাটাস। তখনই তার জীবনে আসে খারাপ এক ধুরন্ধর ব্যবসায়ী ছেলে, প্রতিশ্রুতি দেয় স্বপ্নময় জীবন আর প্রভাবশালী ভবিষ্যতের। সাবিহা তাকেই বেছে নেয়।
সাভিয়া, তুমি কি সত্যি ভাবছো সুখ শুধু টাকার মাপা যায়? তুমি আদর্শ দিয়ে সংসার চালাতে পারবে না রায়হান। আমি বাস্তব মানুষ। সেদিনের পর থেকে রায়ান ভেঙে পড়ে। তাকে রেখে একা সবাই চলে যায়। কিন্তু রুবিনা, সে তখন সাবিহার সবচেয়ে কাছের বন্ধু। সে রায়ানের পাশে ছিল, বন্ধুর মতো, বোনের মতো। তার হতাশা, কষ্ট, অপমান সব ভাগ করে নিয়েছিল সে। তাদের বন্ধুত্ব একসময় মায়ায় রূপ নেয়, একটা নিস্তব্ধ আত্মীয়তার, যেখানে শব্দ কম, বোঝাপড়া বেশি। কিন্তু ভাগ্য যেন আরেকবার নিষ্ঠুর খেলায় নামলো। রায়ান বিদেশ চাকরির সুযোগ পেয়ে চলে যায়, আর দেশে রুবিনার স্বামীকে হত্যা করে রাশেদ খান, খুবই পরিকল্পিতভাবে। বর্তমান রায়ান জানলার বাইরে তাকিয়ে বলে, বর্তমান। তুমি জানো না রুবিনা, আমি তোমার মেয়েকে দেখেছি। সে হুবহু তোমার কার্বন কপি। সে তোমার মতোই হাসে, তোমার মতোই চুপচাপ, অন্যায় সহ্য করে যায়। তারপর তিনি একটা মৃদু হাসি দিলেন। সেই হাসিতে প্রতিশোধের ছায়া মিশে আছে। আমি কথা দিলাম আমি তোমার জন্য নাই আনবো। আর এখন সেই সময় এসেছে। সাবিহা, ভেবেছো তো সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু আসল চালটা আমি দিয়েছি। ধানমন্ডির সেই প্রাসাদে ঢোকার আগে মায়েশা একটা চিঠি পেয়েছিল, আর এই চিঠিতে লেখা ছিল তার বাবার মৃত্যুর সমস্ত কাহিনী, কে তাকে মেরেছে এবং এই বাড়িতে কাজের লোক হিসেবে প্রবেশ করার সমস্ত কিছুর নির্দেশ ছিল ওই চিঠির মধ্যে। কিন্তু মায়েশা জানতো না এই চিঠি কে পাঠিয়েছে। রায়ান সিদ্দিকের একটাই লক্ষ্য ছিল, রাশেদ খানের পতন, আর সেই পতনের প্রথম চাবিকাঠি এই মায়েশা। রায়হান, তুমি যতই চেষ্টা করো, আমি ভেঙে যাব, কিন্তু হার মানব না। কিন্তু যখন তুমি আমার দুর্বলতায় আঘাত করো, তখন আমি ভয় পাই। অফিসের ভেতরে আজ অস্থির একটা পরিবেশ। সাবিহা বেগম একটা বড় প্রেজেন্টেশন রেখেছে। আরিয়ান ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ল মায়েশার দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট পরে আছে মেয়েটা, প্রেজেন্টেশন টিমের সহকারী হিসেবে কাজ করছে। আরিয়ান চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, তুমি এখানে কেন? ম্যাডাম বলেছে আপনাকে হেল্প করতে। তুমি কি ভাবছো ব্যবসা মানে কি তোমার ওই বাড়ির কাজ আর ফুল গাছে পানি দেওয়া? ফুল গাছে পানি দেওয়াটাও অতটা সহজ না স্যার, খুব যত্ন করে ফুল ফোটাতে হয়। আরিয়ান ভাবে এই মেয়েটার সাহস অনেক, তার মুখের ওপরে কথা বলে, তারপরও কেমন যেন একটা ঠোঁট বাঁকা হাসি দেয়, যেটা কেউ দেখে না। সন্ধ্যার পর অফিসের লাইব্রেরিতে আরিয়ান একটা ফাইলের জন্য পাঠায় অফিসের পিয়নকে, কিন্তু পিয়ন দেরি করায় সে নিজেই সেই লাইব্রেরিতে যায়। কিন্তু সেখানে যেয়ে দেখে এক অদ্ভুত কাণ্ড। মায়েশা দাঁড়িয়ে আছে সেলফের উপরে। আরিয়ানের চোখ কপালে উঠে যায়, মনে মনে বলে, হুম, এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে। এই মেয়ে ওটার উপরে কি করে? আরিয়ান একটু রেগে যেয়ে রাগান্বিত স্বরে বলে, এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? বাদরের মতো সেলফে উঠে ঝুলে আছো কেন? কাজ করছি স্যার, আমাকে তো কাজ করতেই বলেছেন। তোমার কাজ হচ্ছে আমার কেবিনে আমার হেল্প করা, বাচ্চাদের মতো সেলফে উঠে ঝুলে থাকা না। ওটা তো অনেক উপরে স্যার, আমি কি করব? উফ, ওটা করছো কেন? ওইটা আবার কি জিনিস? দুজনের মধ্যে সেই টান টান উত্তেজনা জমে ওঠে। চোখে চোখ, কিছুক্ষণের স্থিরতা, বাহিরে হঠাৎ হালকা একটা বজ্রপাত হয়, আর মায়েশার হাত থেকে ছিটকে ফাইলটা পড়ে যায়। কিছু একটা পড়তে দেখে আরিয়ান সামনে এগোতে থাকে সেটাকে ধরার জন্য, আর তখনই ফাইলের সাথে মায়েশা এসে পড়ে আরিয়ানের শরীরের ওপর। আরিয়ান টাল সামলাতে না পেরে একদম মায়েশাকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। ভয়ে মায়েশা চোখ খিচে বন্ধ করে রাখে। সর্বনাশ! বাদর মেয়ে কোথাকার! গাছ থেকে লাফ দেওয়ার যখন এত ইচ্ছে, তাহলে আমার গায়ের ওপরে কেন? ওরে আমার কোমর গেল বুঝি, আমার কোমরের হাড্ডি ভেঙে গো। একটা মেয়ে মানুষকে ধরতে পারে না, এত বড় একটা শরীর নিয়ে, আবার বলে লাভ দিয়েছি। দেখলেন না আমি পড়ে যাচ্ছি, কত বড় শরীরটা নিয়ে আমায় একটু ধরতেই পারলেন না। কেমন বডি বিল্ডার মানুষ আপনি। ফাজিল মার্কা বাদর মেয়ে, তোমাকে কে বলেছিল ওটার উপরে উঠে ফাইল পাড়ার জন্য? অফিসে কি লোকজনের অভাব পড়ে গেছে? পিয়ন নেই, তাকে রেখে তুমি কেন ওখানে উঠেছ? আবার বলে আমার শক্তি নাই, আমি কেন ধরতে পারলাম না? স্যার, পিয়নকে খুঁজে পাচ্ছিলাম না, আর আপনি বললেন ফাইলটা জরুরি দরকার, আপনার খুব আর্জেন্ট চাই। পিয়ন আমাকে ফাইলটা দেখিয়ে সে কোথায় যেন জরুরিভাবে চলে গেল, আমি কি করব? আরিয়ান তড়িঘড়ি করে উঠতে যায়, আর তখনই
পাশে থাকা ম্যাটের সাথে পা স্লিপ করে ঠাস করে পড়ে একদম মাইশার ঠোঁটের ওপর আরিয়ানের ঠোঁট। এই অবস্থায় দুইজনের হতভম্ব। আরিয়ান তাড়াতাড়ি ঠোঁট সরিয়ে নিতে মাইশা চোখ বন্ধ করে দেয় এক চিৎকার। ও আল্লাহ গো, কোত্থেকে আমার গায়ের উপরে এই বস্তাটা আসলো? আমার সাথে হচ্ছেটা কি? ও মা গো, ভারী কেন এত? অসভ্য পাজি, পাতর মেয়ে কোথাকার। আমি বস্তা? এই মুহূর্তে যা হলো তারপরও আবার কথা বলে। কেন স্যার, কি হলো? আসলে মাইশা নিজের কোমরে ব্যথা পেয়ে তড়িঘড়ি করে উঠতে গিয়ে আরিয়ানের উপর পড়াতে খানিক আগে কি হলো সেটা টের পেল না, তাই বোকার মতো প্রশ্ন করে বসলো। আরিয়ান মাইশার কথা শুনে কিছুটা হতবাক। কিছু সেকেন্ডের মধ্যেই দুজনের লিপ কিস হয়ে গেল, অথচ এই মেয়েটার কোনো হেলদোল নেই। আরিয়ানের ঠোঁটে হালকা রহস্যময় হাসি। সে মাইশার খানিকটা আরো কাছে এসে নরম সুরে বলে, কিছু ঘটনা এত ছোট হয় যে চোখে ধরা পড়ে না। তুমি চাইলে এই ঘটনাটা পুনরাবৃত্তি করতে পারি, করবো নাকি?